ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে। এরপর শ্রী ঠাকুর একবার তামাক খেলেন, কেষ্টদার বাড়ির দিকে গেলেন। যশোহর থেকে একটা মা এসেছেন। তিনি বললেন, বাবা, আমার বাড়িতে অসুখ বিসুখ লেগেই থাকে। সবাইকে এত যে সাবধানে রাখি, কিন্তু কিছুতেই সুস্থ রাখতে পারি না। শ্রী ঠাকুর: কী অসুখ? উক্ত মা: কারো জ্বর, কারো সর্দি কাশি, কারো পেট খারাপ। শ্রী ঠাকুর: ডাক্তার দিয়ে ভালো করে চিকিৎসা করানো লাগে, আর বেশ করে সদাচার পালন করে চলতে হয়। এক একজনের বাড়ি ঘর, হেঁসেল ভাড়ার ঘর কেমন পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম থাকে, আবার কোনো কোনো বাড়িতে সব অগোছালো এলোমেলো অপরিষ্কার থাকে। সব এমন ঝকঝকে তকতকে রাখবি, সে দেখে যেন সবার মন প্রসন্ন হয়ে ওঠে। অনেকে রাঁধতে জানে না, ভাবে কতগুলি তেল মশলা ঢালতে পারলেই বুঝি রান্না ভালো হয়। তা কিন্তু নয়। রান্না হওয়া চাই সহজ সাদাসিধে, অথচ রুচিকর। আবার স্বাস্থ্য বুঝে আহার্য শিখতে হয়, তখন সেটা একই সঙ্গে ওষুধ ও পথ্যের কাজ করে। ধরো একজন ম্যালেরিয়া, তাকে যদি মাঝে মাঝে পুরনো তেঁতুলের টক করে দাও, তাতে তার ভালো হবে। ছেলেটি হয়তো পেট খারাপ, তাকে কুলেখাড়ার ঝোল করে দিলে, থানকুনি পাতা শুক্তো করে দিলে। ছেলেপুলের যত্নই তো অনেকে করতে জানে না। খুব করে সাবান মাখায়, পাউডার মাখায়, কিন্তু হয়তো ভালো করে সর্ষে তেল মাখায় না। খুব ভালো করে তেল মাখালে ছেলেপুলেদের ফতফত করে সর্দি লাগে না। আবার এক এক ঋতুতে শরীরের চর্চা এক একভাবে করতে হয়। যখন পিত্তের প্রকোপ হয়, তখন পিত্ত প্রশমক ব্যবস্থা করতে হয়। তখন বায়ুর প্রকোপ হয়, তখন বায়ুর প্রশমন যাতে হয় তাতে করা লাগে। যখন কফের প্রকোপ হয়, তখন তার প্রতিকার করতে হয়। আগে থাকতে এগুলি করলে অনেকেই রোগ বালায়ের হাত থেকে রেহাই পাওয়া যায়। আজকাল একটু অসুখ বিসুখ করলেই ডাক্তারের বাড়িতে দৌড়ানো ছাড়া উপায় নেই। আগেকার মায়েরা পাতা মুঠা দিয়ে কত রোগ সারিয়ে ফেলতো, এখন সেসব উঠেই যাচ্ছে। এক কথায় শিক্ষারই অভাব। মেয়েদের শিক্ষা মানে নাচ গান লেখাপড়া নয়। ঘর করানোর জন্য যা যা দরকার তাই তো আগে শিখতে হয়, আর সেটা বই পড়ে শেখা যায় না। গিন্নি বান্নিদের কাছে হাতে কলমে করে করে শিখতে হয়, শাক রেডি করে শিখতে হয়। তার সঙ্গে লেখাপড়া, গান বাজনা, সেলাই ফোড়াই যা পারে তাও শিখবে। ঘরোয়া রকমে শিক্ষা না হলে সে শিক্ষা মানুষের গায়ে বসে না। তা একটা বোঝা ও জঞ্জালের মতো হয়ে ওঠে। তাতে শিক্ষার অহংকার হয়, কিন্তু শিক্ষা হয় না। অল্পের মধ্যে সাশ্রয়ে সংসার করতে হয় কেমনভাবে তা অনেকেই জানে না। একটু অনটনের মধ্যে পড়লেই মাথা ঘুরে যায়। কিন্তু অল্পের মধ্যে যদি চালাতে পারা গৃহিণীপনার একটা মস্ত কৃতিত্ব। তারপর অনেকেই সংসারের অল্প বিস্তর অপচয় হয়। ছোট্ট ছোট্ট একটু একটু অপচয়ের মধ্যে দিয়েই অনেকখানি বেরিয়ে যায়। ধরো প্রত্যেকটা ছেলের পাতে আধমুঠো করে ভাত যদি প্রত্যেকের বেলায় নষ্ট হয়, এক মাসে গিয়ে সেটা কতখানি হয়। প্রত্যেকই বিষয়েই এমনি। বড় বউকে দেখেছি, প্রাচুর্যের মধ্যে থাক আর অভাবের মধ্যেই থাক, কোনো জিনিসের অপচয় কখনো করে না। আর মেয়েদের সঞ্চয় বুদ্ধিও দরকার। যখনই সুযোগ পাও তখনই মেয়েরা যদি কিছু কিছু সঞ্চয় করে রাখে, তাহলে বিপদ আপদে সেটা অমৃতের মতো কাজ করে। বড় বউকে তো আমি বিশেষ কিছুই দিতে পারি না, কিন্তু ও যখন যা পারে জমিয়ে রাখতে চেষ্টা করে। আমি আবার অসুবিধায় পড়লে তার কাছে হাত পাতি। এক এক সময় বড় ঠেকাই বাঁচায়। তাই তোমাদের খুব ভালো শিক্ষা হওয়া চাই, তাহলেই তোমরা পুরুষের আশ্রয় স্বরূপ দুর্গস্বরূপ হয়ে উঠতে পারবে। বাইরের ঝড়ঝাপটা তাদের বিধ্বস্ত করতে পারবে না। স্বাস্থ্য বলো, কর্মশক্তি বলো, সবই তাদের ফুটে বেরোবে। নারীত্বের সার্থকতা মাতৃত্বে। প্রকৃত মাতৃত্বের স্ফুরণ যখন হয় মেয়েদের মধ্যে, তখন স্ত্রীর ভিতর দিয়েও স্বামীর মাতৃত্বের স্পর্শ পায়। সন্তানদের সুস্থি ও পুষ্টির জন্য মায়ের যেমন একটা পাগল পাড়া রকম থাকে, স্বামীরও জন্য তখন তেমনই হয়। মা হওয়া অবধি বড় বউয়ের মধ্যে এই জিনিসটা আমি খুব বেশি করে দেখেছি। বেশিরভাগ সময় থাকে তো বাড়ির মধ্যে, কিন্তু আমি দেখি তিনটে হাঁচি যদি দিই তাও সে খবর রাখে।
হয়তো খেতে বসেছি, টক খাবো বলল। আজ আর টক খেয়ে কাজ নেই। বারবার হাঁচি হচ্ছে যেমন, রকমটা দেখে আমার ভালো লাগে। মেয়েরা স্বামী পুত্রকে এমনি করে স্নেহপ্রীতি ও সেবার বেষ্টনে আগলে রাখে বলেই তারা সুস্থ আছে, তারা সুস্থ থাকে, কর্মঠ থাকে, দীর্ঘজীবী হয়, নইলে কি তাদের উপায় ছিল? মাটি বললেন, ঠাকুর, আমার ভুল কোথায় তা আমি বুঝতে পেরেছি। আমি করি সব, কিন্তু করি একটি বিরক্তির সঙ্গে। অল্পেতেই আমার মাথা গরম হয়ে যায়, তাই করিও যেমন, কথাও শোনাই তেমনি। আমার রুগ্ন স্বামী তাই মাঝে মাঝে দুঃখ করে বলেন, আমার শরীরের হালত যা, তাতে আর বেশি দিন আমার জন্য তোমাকে কষ্ট করতে হবে না। তুমি নিশ্চিন্তে থাকো। তাতে আমার বুকের মধ্যে ছ্যাঁত করে ওঠে, কেমন যেন একটা মায়া হয়। ভাবি আর রূঢ় কথা কব না, কিন্তু একদিকে অসুখ বিসুখ আর একদিকে অভাব অভিযোগ, আমার মাথা ঠিক থাকে না। শেষে ঠাকুরমণি, মাথা ঠিক না রাখলে তো চলবে না। দুঃখ কষ্ট সয়ে সেবা যত্নে স্বামীকে যদি ভালো করে তুলতে পারো, তাহলে না তুমি সতী লক্ষ্মী মেয়ে, স্ত্রীর মতো স্ত্রী। সীতা, সাবিত্রী, দ্রৌপদী, দয়মন্তী, শৈবা, বেহুলার দেশের মেয়ে তুমি। তাদের কথা ভুলে যাও কেন? দরদি সেবা স্বামীকে সুস্থ করে তুলতে হবে তোমাকে। তোমার মধুমাখা ব্যবহার পেয়ে তার অন্তর যেন বলে ওঠে, রোগ মৃত্যু তোমার দূরে সরে যাও। আমি এই স্বর্গপুরী ছেড়ে কোথাও যাব না। এত প্রীতি আমি কোথাও পাবো না। দেখো না তার রোগ সারাতে কতদিন লাগে। আর একটা কথা মনে রেখো, শ্রদ্ধা ভালোবাসার মধ্যে ব্যবসাদারি নেই। স্বামী রুগ্ন অসমর্থ, সেই জন্য যদি তার খাতির কমে যায় তোমার কাছে, তাহলে তোমার ভালোবাসার দাম কোথায়? একটা পামের চাইতে তুমি উঁচু হলে কোন দিক দিয়ে? ভালোবাসার জন যদি বিপন্ন হয়, সেই সময়ই তো তাকে বেশি করে দেখতে হয়। এমনি করেই তো যমের দুয়ারে কাঁটা পড়ে, শয়তানের দুয়ারে কাঁটা পড়ে, কপালে লিখন খণ্ডন হয়ে যায়, সংসারের ইতিহাস সৃষ্টি হয়, সমাজের ইতিহাস সৃষ্টি হয় নতুন করে। মাটি কাঁদো কাঁদো ভাবে বললেন, আমি যে বড় দুর্বল, আমাকে আশীর্বাদ করেন। শেষে ঠাকুর একটু তাড়া দিয়ে বলে উঠলেন, মায়ের জাত কখনো দুর্বল হয় না। শক্তির অংশে জন্ম তার। ঘরের মানুষটাকে যদি বাঁচাতে চাস, তাহলে দুর্বল দুর্বল করিস না। এরপর শেষে ঠাকুর ওখান থেকে উঠে মাতৃমন্দিরের দক্ষিণ দিকে বারান্দায় গিয়ে বসলেন। সঙ্গে সঙ্গে অনেকেই গেলেন। বারান্দায় এক কোণে একটা ছাপানো কাগজ পড়ে আছে দেখে শেষে ঠাকুর জিজ্ঞাসা করলেন, ওটা কী রে? বীরেন ভট্টাচার্য যে কাগজটা হাতে করে উঠিয়ে দেখে বললেন, সস্তয়নী ব্রতবিধি। কে বোধ হয় ফেলে গেছে। শেষে ঠাকুর, আপনার কাছে রেখে দিন। আর আপনার যদি দরকার না থাকে, তাহলে ফিলান্থ্রপিতে দিয়ে আসেন গিয়ে। বীরেন্দা ফিলান্থ্রপি অফিসে দিয়ে আসলেন কাগজখানা। বীরেন্দা কাগজখানা দিয়ে আসার পর শেষে ঠাকুর হেসে জিজ্ঞাসা করলেন, আমাকে দেখলে সাধু সন্ন্যাসীরা খুব বিষাসক্ত লোক বলে মনে করবে, তাই না? সামান্য একখানা ছাপানো কাগজ, তার উপরও এত আসক্তি। বীরেন্দা, যার যেমন বুদ্ধির দৌড়, সে তেমনিই ভাববে। শেষে ঠাকুর, সত্যিই আমার খুব আসক্তি। অনাসক্তি জিনিসটা আমি টের পেলাম না। আমার খুব আসক্তি আপনাদের উপর, তাই সবসময় আপনাদের ভালো দেখতে, ভালো করতে ইচ্ছা করে। জিনিসপত্রের উপর আমার মমতা যতটুকু থাক বা না থাক, আপনাদের চরিত্রের উপর, আপনাদের জীবনের উপর মমতা আমার অত্যাজ্য। আপনাদের কোনো শৈথিল্য থাকে, কোনো ঢিলামি থাকে, তা আমার সহ্য হয় না। তাই কারো কোনো জিনিস খোয়া গেলে বা চুরি হয়ে গেলে সে যখন এসে হতাশ করে, তখন আমার কাছে অপমানজনক মনে হয়। আমি ভাবি, সে সময়ে অসাবধান কেন হবে, যাতে তার জিনিস খোয়া যাবে বা চুরি যাবে। জিনিসের দামের থেকে চরিত্রের দাম অনেক বেশি। চরিত্রের যে গলদের দরুন মানুষের ভুল হয়, জিনিসপত্র নষ্ট হয়, তা কখনো উপেক্ষণীয় নয়। অভ্যাস এমন একটা জিনিস যা পুনরাবৃত্তি হতে থাকে অজ্ঞাতে অসারে। তাই কারো কোনো বদ অভ্যাস দেখলে আমার বড় দুর্ভাবনা হয়। ভাবি, এখনই যদি তার প্রতিকার না করা যায়, তাহলে পরিণামে তা তার আর অন্যের জীবনে কতখানি দুঃখ ডেকে আনবে, তার ঠিক কি? তাই আপনারা যাকে সামান্য সামান্য ব্যাপার বলে মনে করেন, আমি তাকে সামান্য ব্যাপার মনে করে নিশ্চিত থাকতে পারি না। দেখতে পাই ওর পেছনে কত বড় ক্ষতির গলদ লুকিয়ে আছে।
তাই পই পই করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই আপনাদের, ছাড়ি না মোটেই। অবশ্য যাদের ক্ষেত্রে বুঝি তারা অতটা হজম করতে পারবে না, সেখানে ইচ্ছা থাকা সত্ত্বেও সবটা খোলাখুলি বলতে পারি না। জানাবেন, যারা আমাদের কাজে তোয়াজ চায়, তোয়াজ না পেলে চটে যায়, তাদের মানুষ করা মুশকিল। আমার শাসনে যারা ক্ষুব্ধ না হয়ে উৎফুল্ল হয়ে আত্মসংশোধনে বদ্ধপরিকর হয়, তাদের জানাবেন খুব শুভ লক্ষণ। 2-4 মিনিট চুপচাপ কাটালো। এরপর শেষে ঠাকুর ওখান থেকে উঠে কাজল ভাইয়ের ঘরে গেলেন। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।